হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব শেখ হাসিনার সাবেক পিয়নের বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা। বিস্তারিত আলোচনা করব 15 বছরের জঞ্জাল 15 মাসে পরিষ্কার করা যায় না বললেন ধর্ম উপদেষ্টা। আলোচনা করব জামায়াতের বার্তা নির্বাচনের আগে, ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে ভোট চাই, স্থিতিশীলতার রক্ষার একমাত্র পথ। জানা যাচ্ছে মির্জা ফখরুলের অভিযোগ বিএনপির প্রার্থীকে গুলি করে সরকারকে ফাঁদে ফেলছে। বিস্তারিত আলোচনা করব ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা বললেন প্রধান উপদেষ্টা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা অন্তরায় তাদের সঙ্গে ঐক্য নয়, হুঁশিয়ারি দিলেন মামুনুল হক। আরও রয়েছে চট্টগ্রামে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের, আর কেউ যেন ফাউল গেম খেলতে না পারে। আলোচনা করব জুলাই সনদ ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি। আপনাদের বিস্তারিত জানিয়ে দেব খগ্রাত ছড়িতে 144 ধারা প্রত্যাহার, রয়েছে বিস্তারিত আলোচনা। বর্তমান পরিস্থিতির জন্য সব রাজনৈতিক ধারাকে দায়ী করেন। তার ভাষায়, কেউ ক্ষমতায় গিয়ে দায়িত্ব ভুলে যায়, কেউ ক্ষমতায় গিয়ে নীতি হারায়। এই দুইয়ের মাঝখানে জনগণ নিঃস্ব। তিনি আহ্বান জানান তরুণদের সামনে এনে একটি নীতি নির্ভর নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জবাবদিহিতার রাজনীতি, যেখানে নেতা নয় নাগরিক হবে কেন্দ্রবিন্দু। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও কয়েকজন স্বাধীন প্রার্থী। তারা একমত হন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে বের হতে হলে দলীয় রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহি এবং নৈতিকতার সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সার্জিস আলমের বক্তব্য মূলত এক প্রজন্মের হতাশা ও আস্থাহীনতার প্রতিফলন, যা এখন বাংলাদেশের রাজনীতির বাস্তব চিত্র। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দী নাগরিকেরা ভোট দিতে পারবেন জানিয়েছেন নির্বাচন কমিশনার। আজ পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ভোটাধিকার রয়েছে। আমরা এমন ব্যবস্থা নিচ্ছি যাতে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত না হওয়া বন্দীরাও তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচন কমিশনার আরও জানান, এই উদ্যোগটি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কিছু জেলায় চালু করা হবে। এর জন্য কারা কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের মধ্যে ইতিমধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, আমরা চাই না শুধু বন্দী হওয়ার কারণে কোনো নাগরিক তার ভোটাধিকার থেকে বঞ্চিত হন। তবে এই প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। নির্বাচনী বিশেষজ্ঞদের অনেকে বলছেন, কারাগার নিরাপত্তা ও গোপন ব্যালট নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এক বিশেষজ্ঞ বলেন, ভোট গ্রহণের নিরপেক্ষতা ও নিরাপত্তা বজায় রাখতে হলে কড়া প্রশাসনের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এটি গণতন্ত্রকে আরও শক্তিশালী করা পদক্ষেপ, আবার কেউ প্রশ্ন তুলছেন এই ব্যবস্থা বাস্তবায়নে অনিয়ম বা রাজনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা আছে কিনা। নির্বাচন কমিশনার অবশ্য আশ্বাস দিয়েছেন, পুরো প্রক্রিয়াটি কঠোর পর্যবেক্ষণে থাকবে এবং আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হবে। তিনি বলেন, ভোটের অধিকার কারো কাছে থেকে কেড়ে নেওয়া নয়, বরং সবার কাছে পৌঁছে দেওয়া, এটাই নির্বাচন কমিশনের লক্ষ্য। এদিকে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি আজ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়েও তিনি কোনো সদুত্তর পাননি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি আমি একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অংশ নেওয়ার জন্য বিদেশে যেতে চেয়েছিলাম, কিন্তু বিমানবন্দরে গিয়ে জানতে পারি আমার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলেও নিষেধাজ্ঞার নির্দিষ্ট কারণ কেউ জানাতে পারেনি। তিনি আরও জানান, এ ধরনের আচরণ শুধু ব্যক্তিগত মর্যাদার আঘাত নয়, বরং একজন জননেতা হিসাবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। তার ভাষায়, আমি দুর্নীতির কোনো মামলার আসামি নই, কোনো তদন্তাধীন অভিযোগও নেই, তাহলে কেন আমাকে আটকে দেওয়া হলো?
সাবেক প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্যের পর থেকেই তার বিরুদ্ধে অদৃশ্য মহল সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, আমি শুধু শিক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে কথা বলছি, তার মানে এই নয় যে আমি রাষ্ট্রবিরোধী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নিষেধাজ্ঞা কেবল প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। তাদের মতে এটি সরকারের সমালোচকদের প্রতি এক ধরনের নীরব চাপ হিসাবে দেখা যেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, যদি কোনো নাগরিকের বিরুদ্ধে আইনগত বা নিরাপত্তাজনিত কারণ থাকে তাহলে বিদেশ যাত্রা সীমিত করা হতে পারে, তবে বিষয়টি যাচাই না করে কিছু বলা যাচ্ছে না। সাবেক প্রতিমন্ত্রী বলেন, আমি শুধু জানতে চাই আমার অপরাধ কি। গণতন্ত্রে যদি একজন সাবেক জনপ্রতিনিধিও স্পষ্ট ব্যাখ্যা না পান তাহলে সাধারণ মানুষ কিভাবে বিচার পাবেন? এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক প্রতিশোধের অংশ বলছেন, আবার কেউ বলছেন বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যেই থাকা উচিত। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের সাংবাদিকরা দায়িত্বশীলভাবে সত্য ও যাচাই করা তথ্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা অনেকটাই কমে এসেছে। বুধবার দুপুরে রাজধানী সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের দেশের সাংবাদিকরা খুবই পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। তারা গুজব ও অপপ্রচারের জবাবে যাচাই করা তথ্য তুলে ধরছেন, যার ফলে জনগণ এখন আরও সচেতন হচ্ছে এবং বিদেশে থেকে চালানো বিভ্রান্তিকর প্রচারণার প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে। তিনি আরও বলেন, গুজবের রাজনীতি থামাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সময় আগে পার্শ্ববর্তী দেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হচ্ছিল, কিন্তু আমাদের সাংবাদিকরা দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে সেটা মোকাবেলা করেছেন, যা প্রশংসনীয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার এখন ডিজিটাল তথ্য নিরাপত্তা ও যাচাই সেল গঠনের পরিকল্পনা নিয়েছে, যেখানে সাংবাদিক ও সাইবার বিশেষজ্ঞরা একই সঙ্গে কাজ করবেন, যাতে বিদেশ থেকে প্রচারিত ভুয়ো তথ্য দ্রুত শনাক্ত ও প্রতিহত করা যায়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কলমের শক্তিই আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা। যখন আপনারা সত্য তুলে ধরেন তখন গুজব ও ষড়যন্ত্র দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য সরকারের তথ্য যুদ্ধ ও বিভ্রান্তি মোকাবেলার নীতির অংশ হিসাবে এসেছে। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভুয়ো ভিডিও, উস্কানিমূলক পোস্ট ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর ঘটনার সরকার উদ্বেগ প্রকাশ করেছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা শেষ পর্যন্ত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সত্য বলছেন বলেই দেশের মানুষ আতঙ্ক নয়, আস্থায় আছে। এই ধারা অব্যাহত রাখতে হবে, যাতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি তাদের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মোহাম্মদকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 12 অক্টোবর তারিখে এনসিপি 2025 থেকে 2026 14 নভেম্বর স্মারকে মুনতাসির মোহাম্মদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। 14 অক্টোবর তিনি তার জবাব দাখিল করেন, কিন্তু তার জবাব সন্তোষজনক না হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া